তাইলে তো হবে না। তামাদি আইন ইংরেজি হচ্ছে লিমিটেশন। লিমিটেশন মানে কি? জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লিমিটেশন লিমিটেশন মানে হচ্ছে সময়ের যে ইয়াটা, নমস্কার স্যার। না, না। বাধ্যবাধকতা। একদম বলতে হবে। নির্ধারিত টাইম বা সময়কে অতিক্রম করা। জি। ইয়ে আসছে, মিষ্টুর জয়েন করেছো? হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হুম। তামাদি আইন দাদা ১৯০০। ইয়ে আছে তো, কিছু খবর আছে তো আপনাদের সবার সাথেই শেয়ার করি। ওই বলো। যে বিচার বিভাগ সংস্কার কমিশনে হ্যাঁ, উনারা তো এই যে ১৫ তারিখে দিবেন, সুপারিশ করবেন সরকারকে। এখন উনারা আইনজীবী প্রশিক্ষণ ইনস্টিটিউশনের জন্য সূর্য, উনারা সুপারিশের বিধান রাখছেন। তো সূর্য। ওখানে বাধ্যতামূলক। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বলো। আইনজীবী, জি। বলো। আইনজীবী শিক্ষানবিশ আইনজীবী প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য হ্যাঁ, জায়গা বরাদ্দ চাইছেন এবং টাকা বরাদ্দ চাইছেন। প্রতি বছর তারা পরীক্ষার মাধ্যমে শিক্ষানবিশ আইনজীবীদের নিবেন। সেখানে ট্রেনিং দিবেন ৬ মাস, প্রত্যেক কোর্টে যাইতে হবে। আর কিছু টাকা দিবেন। আচ্ছা। এখনো সুপারিশ করবেন, কবে হবে সেটা বলা যায় না। ওটা আরেকটা কি? বড় তথ্য আছে। আচ্ছা, আচ্ছা। সেটা বলো। হচ্ছে বার কাউন্সিলের কমিটি সম্প্রসারণ হবে এবং সিলেবাস সম্প্রসারণ হবে। উনারা মোটামুটি অ্যাসুরেন্স দিয়ে আমাকে বলছেন যে সিলেবাস এই বছরই যদি হয়ে যায় তাহলে, মানে এই পরীক্ষাটার আগে যদি হয়, মানে অ্যাপ্রুভ করে, তাহলে সম্ভাবনা স্যার আমরা যারা রি-রেজিস্ট্রেশন করছি আমাদের তো এখনো কোনো মেসেজ আসে নাই। ওই ক্ষেত্রে আমরা অনেক দূর পড়িয়েছিলাম। আমরা তামাদি আইনের ১২ ধারা পর্যন্ত ১ থেকে ১১ ধারা পড়েছিলাম। তো আমি একটুখানি পুনরায় বলছি যে তামাদি আইন হচ্ছে ১৯০৮ সালের ৯ নং আইন। এটা কার্যকর হয়েছে ১৯০৯ সালের ১ জানুয়ারি। ইহা একটি পদ্ধতিগত আইন। এটার একটি প্রস্তাবনা, ৩টি তফসিল, ৫টি অধ্যায়, ৩২টি ধারা, তার মধ্যে চালু রয়েছে ২৯টি ধারা। প্রথম তফসিলে অনুচ্ছেদ রয়েছে ১৮৩টি। এবং তামাদি বলতে কি বোঝায়? তামাদি একটি আরবি শব্দ। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিমিটেশন। বাংলা অর্থ হচ্ছে নির্ধারিত কাল অতিক্রম করা। যখন কেউ বলবে তামাদি কি? তামাদি মানে হচ্ছে লিমিটেশন। লিমিটেশন মানে কি? নির্ধারিত কাল অতিক্রম করা। এক কথায় শেষ। সরি। তামাদি কি? তামাদি অর্থ হচ্ছে নির্ধারিত কাল অতিক্রম করা। এবং তামাদি আইন কোথায় কোথায় প্রযোজ্য হয়? তামাদি আইন দেওয়ানি কার্যবিধিতে প্রযোজ্য হয়, আর ফৌজদারি আপিল রিভিশন দরখাস্তে প্রযোজ্য হয়। তাহলে কোথায় তামাদি আইন প্রযোজ্য হয় না? তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে। এই কথাগুলো এট এ গ্ল্যান্স মনে রাখতে হবে। এখন যা বললাম যে তামাদি আইন কোথায় প্রযোজ্য হয়? তামাদি আইন দেওয়ানি কার্যবিধিতে প্রযোজ্য হয়। তামাদি আইন ফৌজদারি আপিল রিভিশন দরখাস্তে প্রযোজ্য হয়। কিন্তু তামাদি আইন ফৌজদারি মূল মামলায় প্রযোজ্য হয় না। এরপরে আমরা পড়েছিলাম ১ ধারা সংজ্ঞা, সংক্ষিপ্ত শিরোনাম, আওতা, আরম্ভ। ২ ধারা হচ্ছে সংজ্ঞা। সেই সংজ্ঞাটা কি? ২ এর ৮ এ বাদী, যিনি প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন তাকে বাদী বলে। ২ এর ৪ বিবাদী, যার বিরুদ্ধে প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন। বাদী, যার বিরুদ্ধে প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন তাকে বলে বিবাদী। বাদী ইংরেজি হচ্ছে প্লেন্টিফ, বিবাদী ইংরেজি হচ্ছে ডিফেন্ডেন্ট। এরপরে আরেকটা ২ এর ২ ধারায় বলা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ মানে কি? বিনিময় পত্র। বিনিময় পত্র বলতে কি বোঝায়? চেক এবং হুন্ডিকে বিল অফ এক্সচেঞ্জ বোঝায়। এরপরে ২ এর ৫ ধারায় আমরা পড়েছিলাম ইজমেন্ট রাইট। ইজমেন্ট রাইটের অর্থ কি? ব্যবহার সত্ত্ব। এটা কোথায় আলোচনা করা হয়েছে? তামাদি আইনের ২৬ ধারায়। এবং ইজমেন্ট রাইট ক্ষেত্র কয়টি? ক্ষেত্র হচ্ছে আলো, পানি, বাতাস। আলো, পানি, বাতাস ক্ষেত্র হচ্ছে ৪টি। আলো, বাতাস, পানি, পথ। পথ এই ৪টি মোট স্যার। ৪টি বিষয় নিয়ে ইজমেন্ট রাইট আলোচনা করেছে ২৬ ধারায়। এরপরে হচ্ছে মামলা। মামলা বলতে আমরা বুঝবো সিভিল সুট। সিভিল সুট দেওয়ানি মোকদ্দমা। এটার সেকশন কত? ২ এর ১০।
এই কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমি এখন যা বললাম, বাদী কত ধারা, বিবাদী কত ধারা, বিল অফ এক্সচেঞ্জ কত ধারা, ইজমেন্ট রাইট কত ধারা, মামলা কত ধারা, এটা মনে থাকবে। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো মামলা, আপিল, দরখাস্তের তামাদি সময়। এটা 3 থেকে 11 ধারা। আমাদের এই 3 ধারা দিয়েই তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট শুরু হলো। লিমিটেশন মানেই হলো সীমাবদ্ধ। লিমিটেশন কথা মানে কি, লিমিট রয়েছে নাকি। হ্যাঁ স্যার। লিমিটেশন কথার মধ্যে দিয়েই আমাদের এই বইয়ের, আমাদের এই আইনটাকে বোঝা যায়। লিমিট থেকে লিমিটেশন মানে কি, আমাদের কোন জিনিসের লিমিট রয়েছে। 3টি জিনিসের লিমিট রয়েছে। কি 3টি জিনিস? মামলা, আপিল, দরখাস্ত দায়েরের জন্য নির্ধারিত সময় রয়েছে, লিমিট রয়েছে। এই লিমিটের পরে মামলা, আপিল, দরখাস্ত আবেদন করলে ডিসমিসাল অফ সুট, মোকদ্দমা খারিজ। এটা ধারা কত? 3 ধারা। আমার কথা কি মিষ্টু শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি স্যার। আমি একটু রিভিশন করাচ্ছি আর কি, যেহেতু রাইদা জয়েন করেছে তার একটু রিফ্রেশ হবে। আমাদের ধারা 3 থেকে তামাদি আইন শুরু বলতে গেলে, এবং তামাদির মূল বিষয়টাই শুরু হয়েছে ধারা 3-এ। কেন ধারা 3-এ? ধারা 3-এই ব্যারিকেড দিয়েছে। কিসের ব্যারিকেড দিয়েছে? মামলা, আপিল, দরখাস্ত দায়েরের সময়সীমার ব্যারিকেড দিয়েছে। কি ব্যারিকেড দিয়েছে? বলছে নির্ধারিত সময়ের পরে মামলা, আপিল, দরখাস্ত দায়ের করলে মামলার ফলাফল কি হবে? ডিসমিসাল অফ সুট, মামলা খারিজ। এটা বুঝতে হবে 3 ধারা সেকশন 3। রাইদা কি আমার কথা বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? রাইদা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমি তোমার জন্যই রিভিশন ক্লাসটা নিচ্ছি, তুমি একটু শুনো। কেমন? আমাদের তামাদি আইনের তামাদি বা লিমিটেশন কত ধারা থেকে শুরু হয়েছে বলো তো? আমি এটা বলেছিলাম 3 ধারা 3 থেকে। ধারা থেকে। 3 3 ধারা ধারা থেকে। থেকে 11 ধারা। এবং 3 ধারাকে হ্যাঁ স্যার। কেন্দ্র করেই পরবর্তী 3 থেকে 25 ধারা পরিচালিত। 3 থেকে বলতে গেলে 29 ধারা। অর্থাৎ 3 ধারা হচ্ছে কি, লিমিটেশন করে দিয়েছে। কারে লিমিট করে দিয়েছে? মামলা, আপিল, দরখাস্ত। কি লিমিট করেছে মিষ্টু বলো তো? মামলা, আপিল, দরখাস্ত দায়ের করার হ্যাঁ, দায়ের করার কি সময়সীমা। কি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। কি নির্ধারণ করেছে সময়সীমা। এক কথায় বলো হ্যাঁ তো? স্যার। বলো এক কথায় কি বলো? তামাদি মেয়াদ। হ্যাঁ, সেইটাই কি বলেছে 3 ধারায় কি বলেছে বলো, মানে তুমি যেটা বুঝতে পেরেছো সেইটা বলো। স্যার 3 ধারায় হচ্ছে স্যার 3 ধারায় বলেছে, আমি আবার বলি শুনো। বলছে 3 ধারায় ক্ষেত্র কয়টি? 3টি। কি ক্ষেত্র? 3টি। মামলা, আপিল, দরখাস্ত। আপিল, দরখাস্ত। এই 3টি কি হবে? নির্ধারিত সময় অতিক্রম করলে আর মোকদ্দমা দায়ের করা যাবে না। যদি মোকদ্দমা দায়ের করা হয়, মোকদ্দমা কি হবে? খারিজ হয়ে যাবে। ডিসমিসাল অফ সুট, শুট। মোকদ্দমা খারিজ। এই কথাটা মাথায় নিতে হবে। 3 ধারা থেকে তামাদি শুরু হয়েছে, লিমিটেশন শুরু হয়েছে কোন, কার ক্ষেত্রে? 3টা বিষয়ের ক্ষেত্রে, মামলা, আপিল, 3 দরখাস্তের ক্ষেত্রে। এবং দরখাস্ত। 3 ধারায় বলছে নির্ধারিত সময়ের পরে আর এইগুলো দায়ের করা যাবে না। এই যে বলছে যাবে না, তো এই যাবে না, মামলা খারিজ হবে, ডিসমিসাল অফ সুট হবে। এর বিধিবিধান কোথায় রয়েছে? 4 থেকে 25 ধারার বিধান সাপেক্ষে। এই যে 3 ধারাটা প্রয়োগ করা হবে কোন কোন ক্ষেত্র হিসাবে, তার প্রয়োগ ক্ষেত্র কোথায়? 4 থেকে 25 ধারা। 25 ধারায়। এই কথাটা মাথার মধ্যে ঢুকাইতে হবে, আর নয় তামাদি আইন পরে কিছু বুঝবা না। যে তামাদি মানে লিমিটেশন, লিমিট করেছে কয়টাকে বলো, উত্তর দাও। 3টাকে।
এবং এই মোকদ্দমা আপিল দরখাস্ত। তিনটা কি করেছে যে নির্ধারিত সময়ের পরে আর দায়ের করা যাবে না। এই যে যাবে না বলছে হ্যাঁ এর স্যার, বিধান প্রয়োগ হবে 4 থেকে 25 ধারায়। 25 ধারা পর্যন্ত। আমার কথা বোঝা গেছে? বুঝছি স্যার। এরপরে বলেছে 4 ধারা থেকে শুরু হলো এই যে প্রয়োগ বিধি। কি প্রয়োগ বিধি? মামলা আপিল দরখাস্ত কখন কিভাবে তামাদি দ্বারা বারিত হবে, অর্থাৎ লিমিটেশন হবে। কিভাবে লিমিটেশন হবে আর কিভাবে লিমিটেশন করা যাবে না, এই 4 থেকে 25 ধারায় বিধান বর্ণিত হয়েছে। 4 ধারায় বলেছে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকলে সেই ক্ষেত্রে ক্ষেত্র কয়টি হবে? 2টি। কি 2টি? বন্ধের দিন, খোলার দিন। বন্ধের দিন, খোলার দিন। এবং এই 4 ধারা কোথায় প্রয়োগ হবে সেইটা বলেছে। কোন ধরনের মামলায় প্রয়োগ হবে বলো? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 4 ধারার বিধান এই যে বন্ধর দিন, খোলার দিন মানে কি? আদালত যদি বন্ধ থাকে আর তোমার তামাদি সময়ে যদি বন্ধর দিন পড়ে, তাহলে তুমি যেই দিন আদালত খুলবে প্রথম কার্য দিবসেই তুমি মামলা দায়ের করতে পারবে। 4 ধারার বক্তব্য হলো এইটা। বন্ধর দিন, খোলার দিন। তোমার লিমিটেশন হয়েছিল। ধরো 31শে ডিসেম্বর বন্ধ। তো তোমার মামলা দায়েরের শেষ দিন হইলো 31শে ডিসেম্বর। এখন কি তোমার মামলাটা শেষ হয়ে যাবে? তুমি কি তামাদি আইনের কারণে 3 ধারার কারণে মামলা আর দায়ের করতে পারবে না? বলো, উত্তর বলো। আমার কথা না যারা স্যার, শুনছিলা তারা বলো। পার- মামলা আমার 31 তারিখে আমার মামলা দায়েরের শেষ দিন তামাদি আইনে। এখন আমি কি আর মামলা দায়ের করতে পারবো? 31 তারিখ আদালত বন্ধ ছিল। আমার মামলা দায়েরের স্যার দিন, বন্ধের 21 তারিখের পরের দিন করা যাবে স্যার, কারণ পরের দিন অর্থাৎ তো আদালত খুলবে। হ্যাঁ ওইটাই বলছে বন্ধের দিন, খোলার দিন। 4 ধারার বক্তব্য হইলো, প্রশ্ন হইলো আমাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকলে সেই ক্ষেত্রে মোকদ্দমার ফলাফল কি? উত্তর কি হবে? বন্ধর দিন, খোলার দিন। খোলার দিন। বন্ধর দিন, খোলার দিন। খোলার দিন। 5 ধারায় বলেছে যে বন্ধর দিন, খোলার দিন তো হইলো, এটা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে? মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে। মামলা দরখাস্ত। আপিল আপিল দরখাস্তের ক্ষেত্রে। দরখাস্তের স্যার। মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে আদালত বন্ধ থাকিলে কি ফলাফল? বন্ধের দিন, খোলার দিন। খোলার ধারা দিন। 4। 5 ধারায় বলছে কন্ডোনেশন অফ ডিলে, বিলম্ব মওকুফ। এখন আমার তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আমি এখন বিলম্ব মওকুফ করার আবেদন করে মামলা দায়ের করতে পারবো। এই 5 ধারার বিধান কয়টি? ধারা 5 বিষয়বস্তু 5। তবে 5 তবে এটা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই যে হবে মূল না। মামলা আমরা এতক্ষণ পড়ে এসেছিলাম, মূল মামলা। মূল মামলার ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য হবে না। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? আপিল, রিভিউ, আপিল রিভিশন, অনুমতির রিভিশন, দরখাস্ত, অনুমতির অন্যান্য দরখাস্ত, দরখাস্তের ক্ষেত্রে, অন্যান্য দরখাস্ত এই 5টি প্রযোজ্য ক্ষেত্রে হবে। 5 ধারা বিলম্ব মওকুফ, ইংরেজি বলে কন্ডোনেশন অফ ডিলে। ডিলে। আমার তামাদি মেয়াদে চলে গিয়েছে, লিমিটেশন চলে গিয়েছে, আমি তামাদি মেয়াদের ভিতরে আপিল করতে পারি নাই, রিভিউ করতে পারি নাই, রিভিশন করতে পারি নাই, অনুমতির দরখাস্ত দিতে পারি নাই। এখন আমি কি করতে পারবো? বিলম্ব মওকুফের দরখাস্ত করে মামলা দায়ের করার অনুমতি পাইতে পারি যদি আদালত সন্তুষ্ট হয়। এই আদালত সন্তুষ্ট করার জন্য আমাকে কি দেখাতে হবে? সাফিসিয়েন্ট কজ। সাফিস কজ। সাফিসিয়েন্ট কজ এর বাংলা কি? যথেষ্ট কারণ। যথেষ্ট কারণ। আমি যদি আদালতকে যথেষ্ট কারণ প্রদর্শন করতে পারি, আদালত যদি আমার এই কারণে সন্তুষ্ট হয়, তাহলে আমি এই 5টা জিনিস দায়ের করতে পারবো কন্ডোনেশন অফ ডিলের মাধ্যমে, বিলম্ব মওকুফের মাধ্যমে। এর জন্যই বলছে ধারা 5 বিষয়বস্তু 5। তবে ধারা 5 এর সঙ্গে 3 এবং 5 ধারার তফাৎটা কি? 3 ধারা ব্যারিকেড দিয়েছে, লিমিটেশন দিয়েছে কাকে? মূল মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে। আর 5 ধারায় সুযোগ দিয়েছে কাকে?
আপিল, রিভিউ, রিভিশন, অনুমতির দরখাস্ত, অন্যান্য দরখাস্তকে। এই কথাটা কে কে বুঝো নাই বলো? ৩ ধারা এবং ৫ ধারার পার্থক্য। বুঝছি স্যার। রাইদা বুঝছো? দাদা আরেকবার বলেন প্লিজ। ৩ ধারায় লিমিটেশন করেছে মামলা, আপিল, দরখাস্ত। আর ৫ ধারায় সুযোগ দিয়েছে। কারে সুযোগ দিয়েছে? বিলম্ব মওকুফ করে মামলা দায়ের করা যাবে কাদের? আপিল, রিভিউ, রিভিশন। আপিল, রিভিউ, রিভিশন, অনুমতির দরখাস্ত করা যাবে কন্ডোনেশন অফ ডিলে, বিলম্ব মওকুফের মাধ্যমে। প্রশ্ন হইল, মূল মামলা, আপিল, দরখাস্ত কি কন্ডোনেশন অফ ডিলের মাধ্যমে দায়ের করা যায়? উত্তর কি হবে বলো? উত্তর কি হবে? মূল মামলা। পাওয়া যায় না। মূল মামলা কি মূল মামলা কি বিলম্ব মওকুফের মাধ্যমে দায়ের করা যায়? না স্যার। না স্যার। হ্যাঁ, এটা কোন ধারায় বলেছে? 5 ধারায়। হুম, তিন ধারায় ৩ ধারায়। আর ৫ ধারায়, ৫ ধারায় সুযোগ দিয়েছে আপিলের দরখাস্ত, রিভিউর দরখাস্ত, রিভিশনের দরখাস্ত, আপিলের অনুমতি প্রার্থনার দরখাস্ত, অন্যান্য দরখাস্ত। অর্থাৎ মূল মামলায় ৫ ধারায় কোনো সুযোগ নাই। আপিল, রিভিউ, রিভিশনের ক্ষেত্রে সুযোগ পাওয়া গেছে কোথায়? ৫ ধারায়। এই কথাটা বুঝতে হবে। ৩ ধারায় মূল মামলাকে ব্যারিকেড দিয়েছে যে নির্ধারিত সময়ের পর দায়ের করা যাবে না। ৫ ধারায় এসে বলেছে আপিল, রিভিউ তুমি বিলম্ব মওকুফের মাধ্যমে দায়ের করতে পারবে। তাহলে ৩ ধারার সঙ্গে ৫ ধারার তফাৎটা কি? ৩ ধারায় মূল মামলা নিয়ে আলোচনা করেছে, ৫ ধারায় আপিল, রিভিউ, রিভিশন নিয়ে আলোচনা করেছে। এখন কি রাইদা বুঝছো? জি দাদা বুঝতে পেরেছি। যে ৩ ধারায় মূল মামলাকে লিমিটেড করেছে, লিমিটেশন করেছে। আর ৫ ধারায় বলেছে তুমি বিলম্ব মওকুফ করে আপিল, রিভিউ, রিভিশনের দরখাস্ত করতে পারবে। তাও আদালতের এর জন্য কি প্রয়োজন? সন্তুষ্টি প্রয়োজন। এর জন্য কি করতে হবে? সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে এবং সেটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আমি আগায়া যাচ্ছি। এবং এই ৫ ধারার বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য সেটা বলো। এটা তো বললেন। হ্যাঁ, আপিল, রিভিউ, রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য। ৫ ধারার বিধান মূল মামলা বা সুট দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য নহে। উত্তর হইল ৩ ধারার বিধান। প্রশ্ন হলো ৩ ধারার বিধান কোথায় প্রযোজ্য? মূল মামলা মূল ও মামলার ক্ষেত্রে সুট প্রযোজ্য। দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য। ৫ ধারার বিধান আপিল, রিভিউ, রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা কোনটা আপিল, রিভিউ আর কোনটা মূল মামলা বুঝবো কিভাবে? আমরা বুঝবো দেওয়ানি মূল মোকদ্দমা বলতে কোন মোকদ্দমাকে বোঝায়? সিভিল সুট। সিভিল সুট বলতে বোঝায় টাইটেল সুট, কন্ট্রাক্ট সুট, ইনজাংশন সুট, সত্য ঘোষণা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্থায়ী নিষেধাজ্ঞা। এরপরের প্রশ্ন হইল বিশেষ আইনে কি বিলম্ব মওকুফ বা কন্ডোনেশন অফ ডিলের বিধান প্রযোজ্য হয়? আমরা বলবো বিশেষ আইনের ক্ষেত্রেও ৫ ধারার বিধান প্রযোজ্য হয় না। যেমন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, অর্থঋণ আদালত, এইগুলাতে ৫ ধারার বিধান প্রযোজ্য নহে। ৬ ধারাতে বলেছে লিগেল ডিসেবিলিটি, আইনগত অযোগ্যতা। কাজ করার আইনগত যোগ্যতার অভাবকে বলে লিগ্যাল ডিসেবিলিটি। এবং লিগ্যাল ডিসেবিলিটি কয়টি? ৩টি। ৬ ধারা অনুসারে লিগ্যাল ডিসেবিলিটি কয়টি? ৩টি। 3টি। মাইনর, ইনসেন্স, ইডিয়ট। ইডিয়ট। নাবালক, পাগল, জড়বুদ্ধিকে কি বলে? ইডিয়ট। হ্যাঁ, কোনো যে ব্যক্তি মামলা করার অধিকার লাভ করে সে যদি নাবালক হয়, পাগল হয়, জড়বুদ্ধি হয়, মামলার ফলাফল কি? উত্তর কি হবে? যে যেহেতু তার এই ৩টির যে কোনো একটি আইনগত অযোগ্যতা তৈরি হয়েছে, অযোগ্যতা শেষ না হওয়া পর্যন্ত সে মামলা দায়ের করতে পারবে না।
6 ধারা অনুযায়ী লিগ্যাল ডিসেবিলিটি কয়টি? রায়দা বলো তো। 3টি। লিগ্যাল ডিসেবিলিটি কয়টি? 3টি। রায়দা বলো। রায়দা আছে অ্যাটেনশনে? নাবালক ও জনবুদ্ধি সম্পন্ন। হ্যাঁ, ইংরেজিতে কি বলে? মাইনর, ইনসেন্স, ইডিয়ট। মাইনর, ইনফ্যান্ট আর ইডিয়ট, হচ্ছে লুনাটিক ইডিয়ট। না? ওকে, হ্যাঁ। ওকে। সেকশন কত? 6। এই 6। সেকশন 6 এ বলছে, সেকশন 6 এর উপধারা কয়টি? 4টি। 4টি উপধারা রয়েছে। অর্থাৎ যদি 6 এর 1 এ বলছে উপরোক্ত 3টির যেকোনো একটির দ্বারা আক্রান্ত হলে অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনা স্থগিত থাকিবে। আমরা পড়তেছি তামাদি আইন। আমরা বলছি লিগ্যাল ডিসেবিলিটি হইলে তামাদির ফলাফল কি হবে? আমরা এক কথায় বলবো লিগ্যাল ডিসেবিলিটির অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনা স্থগিত থাকিবে। এটাই 6 এর 1 এ বলেছে যে কোনো একটি 3টির যেকোনো একটি দ্বারা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তার ফলাফল কি? সেই অযোগ্যতা শেষ না হওয়া পর্যন্ত তার তামাদি গণনা স্থগিত থাকিবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নাবালক থাকে, সে সাবালক না হওয়া পর্যন্ত তার তামাদি গণনা স্থগিত থাকবে। স্থগিত এই থাকবে। এই এই নাবালক সাবালক কখন হবে? যার বয়স 18 বছর পূর্ণ হয়েছে সে হচ্ছে সাবালক। যার বয়স 18 বছরের কম সে হচ্ছে নাবালক। নাবালক। আর পাগল, পাগল কি? যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায় তার তামাদি গণনা কি হবে? স্থগিত থাকিবে। কতক্ষণ? পাগল কাকে বলে? যে প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে না তাকে পাগল বলে। পাগল। তাহলে যদি কোনো ব্যক্তি পাগল থাকে তার তামাদি গণনার ফলাফল কি? রায়দা বলো তো। কুইক, কুইক আনসার। যদি কোনো ব্যক্তি পাগল থাকে তার তামাদি গণনা কি হবে? লিমিটেশন কি হবে বলো? শুনতে পাচ্ছ রায়দা? রায়দা is not connect with us. অর্থাৎ রহিমা বলতো পাগল থাকলে কি হবে? কোনো ব্যক্তি পাগল থাকলে তার তামাদির ফলাফল কি হবে? স্থগিত হবে স্যার। তামাদি হ্যাঁ। তামাদি স্থগিত থাকবে স্যার। আচ্ছা, কোনো ব্যক্তি যদি নির্বুধ থাকে, অর্থাৎ সে কাজের ফল বুঝে না, সে কি করতেছে কি কিছুই জানে না, কাজের ফলাফল সম্পর্কে জ্ঞান নাই, তাকে বলে ইডিয়ট। কাজের ফল বুঝে না। কোনো ব্যক্তি যদি জড়বুদ্ধি সম্পন্ন হয় বা ইডিয়ট হয় তার তামাদি গণনা কি হবে? স্থগিত হবে। স্থগিত হবে। এটাই 6 এর 2 এ বলেছে যে একটি অবসান হওয়ার পূর্বে আরেকটি দ্বারা আক্রান্ত হলে সেক্ষেত্রে তার তামাদি পরেরটি অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনা স্থগিত থাকবে। স্থগিত। আবার 6 এর 3 এ বলছে অবসানের পূর্বে আক্রান্ত ব্যক্তি মারা গেলে, এখন একটা শেষ হওয়ার আগে আরেকটা শুরু হয়ে গেছে এবং আরেকটা শুরু হইতে হইতেই সে মারা গেছে, তখন তার বৈধ প্রতিনিধির কাছে হস্তান্তর হবে। লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যুক্ত হবে। লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ 6 এর 4 এ বলছে এই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভও যদি কোনো লিগ্যাল ডিসেবিলিটি আক্রান্ত হয় তখন কি হবে বলো দেখি? মিষ্টু বলো। তামাদি গণনা 6(1) ও 6(2) বিধি অনুযায়ী স্থগিত থাকবে। স্থগিত থাকবে। এবং 6 ধারার বিধান কোথায় প্রযোজ্য হবে? মূল মামলা ও ডিক্রি জারি। মূল মামলা, হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ, ডিক্রি জারির ক্ষেত্রে। সিভিল স্যুট এন্ড এক্সিকিউশন অফ ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 6 ধারার বিধান আমাদের ওই 5 ধারার বিধানে কি হবে না? প্রযোজ্য হবে না। অর্থাৎ আপিল রিভিউ রিভিশন আবেদনের ক্ষেত্রে 6 ধারার কোনো বিধান প্রযোজ্য হবে না। প্রযোজ্য হবে না। এটা ছিল আমাদের 6 ধারা। এবং 7 ধারায় বলেছিল একাধিক বাদী বিবাদী থাকলে যে কোনো একজন যদি সুস্থ থাকে সকলের পক্ষে সে মামলা দায়ের করতে পারবে। এবং 6 এবং 7 ধারা লিগ্যাল ডিসেবিলিটির ব্যতিক্রম কোথায় রয়েছে? 8 ধারায়। 8 ধারায় বলছে এই লিগ্যাল ডিসেবিলিটির বিধান কোথায় প্রযোজ্য হবে না? অগ্রকয়ের মোকদ্দমায় প্রযোজ্য হবে না। অগ্রকয়ের হবে না। ইংরেজি কি? প্রিয়াম্পশন। প্রিএমশন। অগ্রকয় মানে কি? প্রিয়াম্পশন। প্রিএমশন। প্রিয়াম্পশনের মামলায় লিগ্যাল ডিসেবিলিটির কোনো বিধান
প্রযোজ্য হবে না। প্রযোজ্য কোথায় হবে না। বলেছে? ৮ ধারায় বলেছে। এর জন্য ৮ হ্যাঁ, ধারাকে বলা হচ্ছে স্পেশাল এক্সেপশন। এক্সেপশন। আরেকটা বলেছে যে কোনো ব্যক্তি যদি তার সম্পূর্ণ তামাদি সময়সীমার মধ্যে বৈধ অপারগতার মধ্যে শেষ করে, কোনো ব্যক্তি যদি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যেই তার সম্পূর্ণ সময় অতিক্রম করে দেয়, তাহলে এই অযোগ্যতা ডিসেবিলিটি শেষ হওয়ার পর মামলা দায়েরের জন্য সে সময় পাবে ৩ বছর। এটা হচ্ছে ব্যতিক্রম। অর্থাৎ কোনো ব্যক্তি এই যে নাবালক ছিল, পাগল ছিল, ইডিয়ট ছিল, তার এইগুলো অতিক্রম করতে, করতে তার চলে গেছে। যখন সে সুস্থ হইছে, তখন সে সুস্থ হওয়ার দিন থেকে কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? ৩ বলো। বছরের মধ্যে। ৩ বছরের মধ্যে। এটাই হইল ৮ ধারার কথাবার্তা। এবং এই ৩ বছরের মধ্যে সময় বাদ যাবে ২ টি ক্ষেত্রে। অযোগ্যতা অবসানের দিন আর মৃত্যুর ফলে মৃত্যুর দিন। মৃত্যুর দিন। ৯ ধারায় বলেছে সময়ের অবিরাম চলন। সময়ের অবিরাম চলন মানে কি? কন্টিনিউয়াস রানিং অফ টাইম টু স্টপ ইট। অর্থাৎ বলছে একবার তামাদি গণনা শুরু হয়ে গেলে কোন রকম অযোগ্যতা দ্বারা তামাদি গণনা স্থগিত করা যাবে না। যাবে না। ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে, ট্রেনকে আর থামানো যাবে না। এই কথা হচ্ছে ৯ ধারা। আমরা এখানে এটুকু পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব ৩য় অধ্যায়, তামাদি মেয়াদ গণনার বিষয়। ওই তামাদি গণনার মেয়াদ, তামাদির মেয়াদ গণনা কিভাবে করতে হবে? অর্থাৎ আমি তামাদির মধ্যে পড়েছি, আমার তামাদির কারণে মামলা দায়ের করতে পারি নাই। এখন আমি সুযোগ খুঁজবো যে দেখি আমার যে তামাদির মধ্যে ফাঁক পুকুর কি আছে যাতে আমি মামলাটা দায়ের করতে পারি। বলছে ১২ ধারায় বলছে তামাদির মেয়াদ গণনার সময় বাদ যাবে। কতিপয় কতিপয় সময় তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। ধরো আমার কোনো ব্যক্তি, একজন ক্লায়েন্ট, সে লিগ্যাল ডিসেবিলিটিতে আক্রান্ত ছিল। লিগ্যাল ডিসেবিলিটি মানে কি? আইনগত অযোগ্যতা। তো আমরা এই ৬ ধারাতে পড়েছি, ৭ ধারাতেও ৮ ধারাতে পড়েছি যে তামাদির মেয়াদ শেষ হওয়ার পরে কোনো ব্যক্তি মামলা দায়ের করার জন্য সময় পাবে কত বছর? ৩ বছর। ৩ ৩ বছর। বছর। এখন আমরা খুঁজতে থাকবো এই ৩ বছর যদি চলে যায়, যে আমি ৩ বছরের মধ্যে মামলা দায়ের করব, আমার এই ৩ বছরের মধ্যে সময় গণবো যে ৬০ টি ক্ষেত্র ১২ ধারায় বলছে এই ৬০ টি ক্ষেত্র এই ৩ বছরের সময় গণনা থেকে বাদ যাবে। কি সেটা? মোকদ্দমার উদ্ভবের দিন, কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন অর্থাৎ মামলার কারণ যেদিন সৃষ্টি হইল, মারামারি যেদিন হইল, কিংবা দখল বেদখল যেদিন হইল, ওই দিন কি তামাদি গণনা থেকে বাদ যাবে। আর রায় ঘোষণার দিন, আদালত যেদিন রায় ঘোষণা করে ওই দিন তামাদি গণনা থেকে বাদ যাবে। নকল গ্রহণে ব্যয়িত সময়, অর্থাৎ আমি এই যে মামলা দায়ের হয়েছিল, রায় হয়েছিল, এটার রায় নকল নিতে অনেক সময় লাগে, ১ মাস ২ মাসও চলে যায়। তো বলছে ওই যদি ১ মাস ২ মাস আমি টাইম পাই, ওই ৩ বছর থেকে বাদ দিয়ে দিব। রোয়েদাতের নকল গ্রহণে ব্যয়িত সময়, তাহলে এই ১২ ধারা অনুযায়ী তামাদির মেয়াদ গণনা থেকে কয়টি বিষয়বস্তু বাদ যাবে? ৪টি। কয়টি? ৪টি। ৪টি। তামাদির মেয়াদ গণনার সময় বাদ যাবে ক্ষেত্র কয়টি? ৪টি। উত্তর ৪টি। ৪টি বিষয় কি কি আমার সঙ্গে বলো। মোকদ্দমার উদ্ভবের দিন, লেখো খাতায়। আমার উদ্ভবের দিন। মোকদ্দমা মোকদ্দমার উদ্ভবের রায় ঘোষণার দিন, মোকদ্দমার রায় মোকদ্দমার রায় ঘোষণার ঘোষণার দিন। রায় ডিক্রি আদেশের নকল গ্রহণে ব্যয়িত সময়ের দিন বাদ যাবে, তামাদি গণনা থেকে বাদ যাবে। রুয়েদাদ, রুয়েদাদের নকল, রুয়েদাদের নকল গ্রহণে ব্যয়িত সময়ের দিন তামাদি গণনা থেকে বাদ যাবে। এই রুয়েদাদ মানে কি সেটা কে বলতে পারো বলো তো? জানি না স্যার। কেউ জানো এখানে রুয়েদাদ কি?
রায়দা তো জানার কথা। না দাদা, শুনছি না কিন্তু জানি না। না, তুমি তো ওয়েস্ট বোর্ডে চাকরি করো না? হ্যাঁ, হ্যাঁ, এইজন্য শুনছি কিন্তু হ্যাঁ, এই জন্যই শুনছি। অর্থাৎ সংবাদপত্রের সাংবাদিক, কর্মচারী, সংবাদকর্মীদের যদি লেবার কোর্টে মামলা হয়, মামলার ফলে যে রায় হয় এটাকে বলে রোয়েদাদ। জি, বুঝছো? তো ওই জি, লেবার কোর্টের মামলার রায়ের কপি নাম হচ্ছে রোয়েদাদ। এই রোয়েদাদ জি, রায়ের কপি তুলতে যে সময় লাগে এটাকে বলে রোয়েদাদের নকল গ্রহণে ব্যয়িত সময় কি হবে? তামাদি জি, গণনা থেকে বাদ যাবে। আচ্ছা, মনে মনে থাকবে রোয়েদাদ কি এখন? জি, হ্যাঁ মনে স্যার। থাকবে। তাহলে আমরা 12 ধারাতে যে জিনিসটা ছিল যে তামাদির মেয়াদ গণনার সময় বাদ যাবে, ক্ষেত্র কয়টি? 4টি। হ্যাঁ, জি, এটা মনে রাখতে হবে যে তামাদি গণনা থেকে এই 4টি বিষয় বাদ যাবে: মোকদ্দমার উদ্ভবের দিন, মোকদ্দমার রায় ঘোষণার দিন, রায় ডিক্রি আদেশের নকল গ্রহণে ব্যয়িত সময় দিন, রোয়েদাদের নকল গ্রহণে ব্যয়িত সময় দিন। এছাড়া আপিলের ক্ষেত্রে হবে যেই দিন হতে আপিলের অধিকার অর্জিত হলো সেই দিন তামাদি মেয়াদ হতে বাদ যাবে। আপিল, এখন তুমি রায় হইলো, রায়ের বিরুদ্ধে আপিল করবা, তো তুমি যেদিন রায় হয়েছে ওই দিনই তুমি আপিলের অধিকার পেয়েছো, তুমি সংক্রুদ্ধ হয়েছো, তোমার বিপক্ষে রায় গিয়েছে। তো ওই যেই দিন আপিলের অধিকার অর্জিত হবে সেই দিন তামাদি গণনা থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। স্যার আবার বলেন স্যার। আপিলের ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে যেই দিন হইতে আপিলের অধিকার অর্জিত হয় সেই দিন তামাদি মেয়াদ হইতে বাদ দিতে হয়, তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিতে হয় আপিলের ক্ষেত্রে। এখন মনে করো ধারা 13তে বলছে বাংলাদেশ ও অন্যান্য কয়েকটি এলাকা হইতে বিবাদীর অনুপস্থিতকালীন সময়ে তামাদি গণনা স্থগিত থাকিবে। অর্থাৎ তোমার বিরুদ্ধে রায় হয়েছে, তুমি বিবাদী, তুমি বাংলাদেশে নাই, অথবা তুমি এমন জায়গায় থাকো, ধরো তুমি থাকো টেকনাফ, তেতুলিয়া, তো তোমার বিরুদ্ধে রায় হয়েছে, এখন তামাদি গণনার ফলাফল কি হবে? যদি বিবাদী যদি বাংলাদেশের বাইরে বা অতি দুর্গম এলাকায় বসবাস করে, তার বিরুদ্ধে তামাদির ফলাফল কি হবে? 13 ধারায় বলছে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে, স্টে হয়ে থাকবে। সেকশন আমাদের 13 গণনা 13 ধারায় বলছে বিবাদী যদি বাংলাদেশের বাইরে থাকে বা অতি দুর্গম জায়গায় থাকে তখন তামাদির ফলাফল কি বলো? স্থগিত। হ্যাঁ, কতদিন স্থগিত? বিবাদী যতদিন বাংলাদেশের বাইরে অবস্থান করিবে তামাদি গণনা ততদিন স্থগিত থাকিবে। স্যার লিখি স্যার। হ্যাঁ, লিখে ওইটা লেখো। বলবো স্যার। বিবাদী যতদিন কতদিন স্থগিত থাকবে? 13 ধারায় বলছে বিবাদী যতদিন বাংলাদেশের বাইরে থাকবে ততদিন তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। দেশের বাইরে থাকবে ততদিন হ্যাঁ, তামাদি মেয়াদ। স্যার বলো। দোয়া রাখবেন, বের হচ্ছি। অনেকক্ষণ ছিলাম একসাথে, এখন লাইন বিদায় নিতে দিয়া হবে। লাইন সঙ্গে সংযোগ করে হাঁটো। আহা, বিদায় দিবেন না তাহলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছি 14। এখন ধরো ঘটনা হয়ে গেল, ধরো তুমি তুমি মামলা দায়ের করবে জেলা জজ আদালতে, তুমি গিয়ে মামলা দায়ের করে ফেলছো সিএমএম কোর্টে। অর্থাৎ কোথায় মামলা হইলো? ভুল আদালতে মামলা দায়ের হইলো নাকি? কথা বলতে হবে তো। তোমার মামলা দায়ের করার কথা জেলা জজে, তুমি মামলা কোথায় দায়ের করেছো? সিএমএম কোর্টে। তাহলে তোমার মামলাটা কি ভুল আদালতে হইলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ধারা 14, আমি কিন্তু সংক্ষিপ্তটা বলে দিচ্ছি, তোমরা ওইটা পইরা বুঝতে হবে। 14 বলছে, ধারা 14 সেকশন 14তে বলছে এখতিয়ারবিহীন
সৎ উদ্দেশ্যে অন গুড ফেথ, হ্যাঁ, সৎ উদ্দেশ্যে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলে সেই তামাদি গণনার কি ফলাফল কি? ওই দিনগুলো তামাদি গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ তুমি সৎ উদ্দেশ্যে, তুমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে না, তুমি বুঝতে পারো নাই, ইনফরমেশন গ্যাপ ছিল, তুমি মামলা দায়ের করবে জেলা জজে, দিয়ে দিয়েছ সিএমএম কোর্টে। তাহলে কি সিএমএম কোর্টের তো তোমার মামলা করার এখতিয়ার নাই। হুম, তোমার এখতিয়ার হচ্ছে জেলা জজে মামলা করার এখতিয়ার। তুমি ভুল আদালতে সৎ উদ্দেশ্যে মামলা দায়ের করেছ, তাহলে তামাদির ফলাফল কি রায়দা? বলো। স্থগিত হবে, স্থগিত হবে দাদা। হ্যাঁ, মানে ওই স্থগিত না, ওই স্থগিত থাকবে না, মানে ওই যেই দিনগুলো ভুল আদালতে গেল, যতদিন এখানে কাটলো, হ্যাঁ 1 মাস সেদিন কাটলো, 2 মাস কাটলো, ওই দিনগুলো তামাদি গণনা থেকে বাদ যাবে। এই 14তে বলছে সৎ উদ্দেশ্যে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলে শেষ যে সময় গণনা থেকে বাদ যাবে, সেই সময় তামাদি, যে সময় এখানে কাটলো সেই সময় তামাদি গণনা থেকে বাদ যাবে। এবং এইটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? মূল মামলা ও আপিলের ক্ষেত্রে। মূল মামলা, আপিলের স্যার ক্ষেত্রে। আমি বুঝি নাই স্যার। হ্যাঁ বলো। স্যার আমি বুঝতে পারি না স্যার, আরেকবার বলেন। মানে তুমি ভুল আদালতে মামলা দায়ের করেছো, তখন তামাদির ফলাফল কি হবে? তামাদি গণনা ভুল আদালতে মামলা দায়ের করার কারণে যেই দিন এখানে অতিরিক্ত গেল ওই দিনগুলো তামাদি গণনা থেকে বাদ যাবে। আমরা পড়তেছি তামাদি গণনার নিয়ম শৃঙ্খলা, কোথায় কতদিন কিভাবে তামাদি মেয়াদ কাটানো যায়। বলছে তুমি সৎ উদ্দেশ্যে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করেছো, এখন তামাদির ফলাফল কি হবে বলো? সামাজিক মেয়াদ থেকে বাদ যাবে। হ্যাঁ, তামাদি মেয়াদ স্যার থেকে ওই দিনগুলো বাদ যাবে। ধরো 2 মাস ছিল ভুল আদালতে তোমার মামলাটা, তোমার আচ্ছা। তামাদি মেয়াদ মনে করো আছে যে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এখন তোমার ওই 2 মাস ভুল আদালতে ছিল না, হ্যাঁ স্যার, তো ওই 3 বছর থেকে 2 মাস কি হয়ে যাবে? বাদ যাবে। বাদ যাবে। এই কথাটাই এখানে বলছে। আমাদের বোঝার বিষয় হইল, সৎ উদ্দেশ্যে যদি এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করি, তাহলে তামাদি গণনা কি হবে? ওই দিনগুলো বাদ যাবে। ভুল আদালতে যে কয়দিন আমার মামলা ছিল, ওই কয়দিন কি হবে? তামাদি গণনা থেকে বাদ যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবং এটা কোথায় প্রযোজ্য হবে? মূল মামলা আর আপিলের ক্ষেত্রে। মূল মামলা আর আপিলের ক্ষেত্রে এই সৎ উদ্দেশ্যে ভুল আদালতে মামলা দায়ের করলে তামাদি গণনা থেকে বাদ যাবে। কি বাদ যাবে? ওই দিনগুলো বাদ যাবে যে কয়দিন ভুল আদালতে মামলাটি ছিল। আমরা এখানে পড়তেছি তামাদির মেয়াদ গণনার বিষয়ে। কিভাবে তামাদির মেয়াদটা গণনা করা যায়? সেকশন কত? 12 থেকে শুরু হয়েছে। 12 থেকে 25 ধারা। 12 থেকে 25 ধারা পর্যন্ত তামাদির মেয়াদ গণনার পদ্ধতি। আচ্ছা, এখন আমাদের এখানে আরো একটা জিনিস শিখতে হবে। 5 ধারাতে বলেছিল, 5 ধারায় 5 ধারা কি ছিল রায়দা? কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলে মানে কি? বিলম্ব মওকুফ। বিলম্ব মওকুফ ছিল। তো বিলম্ব মওকুফে কি ছিল? আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আর 14 ধারা হচ্ছে আদালতের বাধ্যতামূলক ক্ষমতা। কেন বাধ্যতামূলক? বলেছে আমি সৎ উদ্দেশ্যে ভুল আদালতে মামলা দায়ের করার ফলে আদালত তামাদি গণনা থেকে ওই দিনগুলো বাদ দিতে হবে। এটা আদালতের কিরকম ক্ষমতা? বাধ্যতামূলক ক্ষমতা। ওই দিনগুলো বাদ দেওয়া আদালত বাধ্য। এবং 5 ধারার বিধান মূল মামলায় প্রযোজ্য নয়, 14 ধারার বিধান মূল মামলায় প্রযোজ্য। আমার 5 ধারার সঙ্গে 14 ধারার তফাৎটা হলো, আবারও বলি, 5 ধারার বিধান আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আর 14 ধারার বিধান আদালতের বাধ্যতামূলক ক্ষমতা। আমি কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ স্যার। মানে না বুঝলে আবার প্রশ্ন করতে পারো। 14 ধারা বলছে সৎ উদ্দেশ্যে ভুল আদালতে মামলা দায়ের করলে তামাদি গণনা সাময়িক ফলাফল কি হবে? ওই দিনগুলো বাদ যাবে। এবং এটা আদালতের আচ্ছা। কিরকম ক্ষমতা?
বাধ্যতামূলক ক্ষমতা। আদালত ওই দিনগুলো বাদ দিতে বাধ্য। আর ৫ ধারা কি? ৫ ধারা হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে। মানে কি? বিলম্ব মওকুফ। বিলম্ব মওকুফ। যেমন আমরা স্কুলে দরখাস্ত দিতাম যে আমার বেতন দিতে দেরি হইছে, আমার জরিমানা মওকুফ করে দাও। ঠিক কি না? হ্যাঁ স্যার। কন্ডোনেশন অফ ডিলে ফাইন। ডিলে ফাইন। জরিমানা মওকুফের দরখাস্ত আমরা হাই স্কুলে দিতাম। তাই না? জি। তো এইখানে আদালতে কন্ডোনেশন অফ ডিলে বিলম্ব মওকুফ করা যাবে আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে। মূল মামলার ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে নাই। আর ১৪ ধারায় বলছে ভুল আদালতে মামলা দায়ের করলে তামাদি গণনা থেকে ওই দিনগুলো বাদ যাবে। এবং এটা আদালতের কিরকম ক্ষমতা? বাধ্যতামূলক ক্ষমতা। এর জন্যই বলা হচ্ছে ৫ ধারার বিধান মূল মামলায় প্রযোজ্য নহে। ১৪ ধারার বিধান মূল মামলায় প্রযোজ্য। এই যে কন্ডোনেশন অফ ডিলে, সেটা আমরা মূল মামলায় প্রযোজ্য করতে পারবো না, প্রয়োগ করতে পারবো না। ১৪ ধারার বিধান ভুল আদালতে সৎবিশ্বাসে গুড ফেইথ দায়ের করলে দুটো ক্ষেত্রে প্রযোজ্য হবে। মূল মামলা, আপিলের ক্ষেত্রে। আমার কথা না বুঝলে বলো। এইটা আমি যখন পড়াই তখন সম্ভব হইলে তোমাদের হাতে যে বই থাকে ওই বইটা সামনে নিয়ে বসবা। প্রচুর ঠান্ডা লেগেছে। এখন ১৫ ধারায় বলছে কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। এই কার্যধারা স্থগিত মানে কি? কোনো আদালত কর্তৃক কোনো মামলা বা ডিক্রি জারির দরখাস্তের কার্যধারা স্থগিত থাকলে ওই দিনগুলো তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ তোমার যে মামলা, তুমি যে বিষয়ে মামলা করতে চাচ্ছ, এই বিষয়ের উপরে কোনো আদালতের কোনো ইনজাংশন থাকলো, ইনজাংশন থাকলে যতদিন ইনজাংশন থাকবে ততদিন তামাদি গণনা কি হবে? স্থগিত থাকবে। ১৫ ধারায় এটাই বলছে। বোঝা গেল? স্যার আজকে মাথায় কিছু মানে ইয়ে করতে পারতেছি না আচ্ছা, স্যার। আর একটা সেকশন ১৬ ধারা বলছে, আমরা ১৫ ধারায় বলছি কার্যধারা মানে কোনো মামলার উপরে যদি ইনজাংশন থাকে, ইনজাংশন কালীন সময় তামাদি গণনা থেকে কি হবে? বাদ যাবে। বাদ যাবে। হ্যাঁ, তামাদি গণনা স্থগিত থাকবে। আর বলছে ডিক্রি জারির ক্ষেত্রে বিক্রয় রদ করার সময় বাদ দিতে হবে। ডিক্রি জারির বিক্রয় রদ করার জন্য ডিক্রি জারি হয়েছে, এই ডিক্রি জারি করে তোমার বাড়ি বিক্রি করে দিচ্ছে, ওই সময়টা তুমি রদ করার জন্য আরেকটা মামলা দায়ের করেছো। তো ওই মামলায় চলাকালীন সময়ে তামাদি গণনা সময় বাদ যাবে। ১৬ ধারা। একটু পড়তে হবে, বই না পড়লে আমার কথাগুলো ক্লিয়ার বুঝবা না। তো তোমরা ১২ থেকে ১৬ ধারা পর্যন্ত একটু পড়বা। হুম। জি, জি, ধন্যবাদ। ১ থেকে তোমার কাছে বই আছে রাইডার কাছে? দাদা বাংলা বইটা আমি কিনে নেব নে ১২ থেকে না, ১৬ না, আমি পড়বো তোমার আগে। ইংরেজি বইটা আছে কিনা ওইটা বলো। জি আছে। তো ইংরেজি বইটা পড়লে কি হয়? আমার কাছে ইংরেজি বিয়ার একটা আছে। বিহারের কাজ যেটাই থাকুক, ১ ধারা ১ থেকে ১৭ পর্যন্ত পড়ে নিবা। খাতার মধ্যে নোট নিবা। আমি যে কথা বললাম জি, কথার সঙ্গে ওইখানের পয়েন্ট মিলাবা। কথা তো একই, বাংলা জি আর দাদা। ইংরেজি। জি দাদা। তো বুঝলে এই কাজটা করলে তুমি বুঝতে পারবা যে তুমি কি পড়েছো, আমি কি পড়িয়েছি, এবং কিভাবে তোমাকে এটার কনসেপ্টটা নিতে হবে এবং ব্যাখ্যাটা বুঝতে হবে। তুমি বই বেয়ার একটা কিনেছো ভালো কথা, কিন্তু পড়তে হবে রাইডার। তোমার অনেক ট্রাবলস জি যাচ্ছে। দাদা। তোমাকে পড়তে হবে। জি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। নো মোর টুডে।